প্রতিষ্ঠা করার অধিকার আপনার আছে, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা, তাদের সাথে তো একটা অভিমত নেওয়ার দরকার ছিল। আমরা ঘরে থাকতে পারি না, ঘুমাইতে পারি না, ও ঠেট দেয়। ও বলে নাকি আমার ঘরের সামনে একটা দোকান, ওই দোকানে প্রত্যেকটা দিন মিটিং হয়, কাকে মারবে কাকে কাটবে। বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে আর আওয়ামী প্রেতাত্মারা এখনো মন্ত্রণালয়গুলো পরিচালনা করবে, সেটা তো হতে পারে না। শেখ মুজিবের মাজারে তারা পূজা করে, আওয়ামী লীগের মন্দিরে মন্দিরে তারা বাতি জ্বালায়। তো মূর্খের দল, লেখাপড়া তো করে নাই, আত্মজীবনীও পড়ে নাই। পতিত স্বৈরাচারের ফ্যাসিস্টের বিচার বিঘ্ন করার জন্য, বিঘ্ন ঘটানোর জন্য কেউ নানা রকম উস্কানি দিতে পারে। আমরা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই লড়াই সংগ্রাম করেছে, আমরা সবাই তাদের মধ্যে আমাদের একটা ঐক্য ছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আন্দোলন করেছি আমরা, জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা। বিজ্ঞ আদালতে উপাধ্যক্ষ আব্দুল শহীদকে 3 দিনের রিমান্ড দিয়েছেন। অ্যান্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে, অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। এবং আমাদের প্রস্তাব থাকবে উত্তরবঙ্গের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং এই আন্দোলনের মাস্টার মাইন্ড আক্তার হোসেনকে এই উপদেষ্টা পরিষদে উপদেষ্টা হিসেবে রাখতে হবে। ব্যক্তিগতভাবে কেউ যদি মামলা করে, ধরেন আপনার সন্তান মারা গেছে, ধরেন পুলিশের গুলিতে, আপনার সন্তান যদি পুলিশের গুলিতে মারা যায় আন্দোলন করতে গিয়ে, অনেকের সন্তান তো মারা গেছে, 1000 জন মানুষ মারা গেছে, তার নম্বরকে যদি সংস্কার করতে হয় তাহলে 32 নম্বরকে ঘৃণার জাদুঘর হিসেবে সংস্কার করতে হবে। বাংলাদেশের জনগণ, এই সরকার যদি ব্যর্থ হয়, ফাঁসির মঞ্চে হাসনাত আগে যাবে বিএনপি জামাতের লোকেরা, তারপরে 3 নাম্বার রাউন্ডে যদি যায় এই ভিপি নুররা বা গণদের, তারপরে এই ছাত্ররা। এখন আপনারা জানেন দেশের যে পরিস্থিতি, এখানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে অনেকগুলো প্রায়োরিটি সেট করে কাজ করতে হয়। সো আমরা এই মুহূর্তে প্রায়োরিটি বেসিসে যেগুলো কাজ করেছি তার মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণটা এখনও সম্পূর্ণভাবে সামনে আসেনি। আর ট্রাফিক নিয়ন্ত্রণের মূল দায়িত্বটা আসলে ট্রাফিক পুলিশ, এবং এটার সাথে আমরা যদি এটাকে একটি পার্মানেন্ট সলিউশনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে এখানে অন্যান্য সংস্থা, সরকারি মন্ত্রণালয়, তাদেরও কিছু সংশ্লিষ্টতা রয়েছে। তো অবশ্যই যদি এরকম কোনো কার্যক্রম গ্রহণ করা হয় যেখানে আমাদের সহায়তা প্রয়োজন, আমরা সহায়তা করব। বাট আমরা মনে করি যে এটার একটা পার্মানেন্ট সলিউশন হওয়াটা বেটার। সেনাবাহিনী অবশ্যই এটার ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে, বাট সাধারণত এগুলো একটু ক্ষণস্থায়ী সলিউশন হয়। বাট আমরা চাই যেন দেশের এই সমস্যাগুলোর দীর্ঘস্থায়ী একটা সমাধান হয়। এসএসএফের কোনো ভারী অস্ত্র হারানো যায়নি, কিছু পিস্তল হারানো গিয়েছিল, সেটার ব্যাপারে এখনও আমাদের সন্ধান কার্যক্রম। হ্যাঁ, এরকম বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে যেগুলো সেমি অটোমেটিক অস্ত্র, রাইফেল। হ্যাঁ, এই ধরনের অনেক অস্ত্র অলরেডি উদ্ধার হয়েছে, কিছু এখনও বাকি আছে এবং এটার ব্যাপারে এখনও কার্যক্রম চলছে পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়। প্রথম প্রশ্ন আমি একটু কারেকশন দিই, সেনাবাহিনী 60 দিন ধরে কার্যক্রম করবে ইউনিট টু সিভিল পাওয়ারে, এই তথ্যটা সম্ভবত সঠিক না। 60 দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতার কথা বললাম সেটার কথা বলা হয়েছিল। কতদিন থাকবো এটা সরকারের সিদ্ধান্ত, বিকজ সেনাবাহিনী ডেপ্লয় হয়েছে সরকারের সিদ্ধান্তে। সো সরকারই এটা নির্ধারণ করবেন যে সেনাবাহিনীকে কতদিন মোতায়েন থাকা প্রয়োজন। ঠিক আছে, এটা ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। আর দ্বিতীয় যেটা বলেন মানবাধিকার লঙ্ঘন বা বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধ করার ব্যাপারে আমরা সেনাবাহিনী অত্যন্ত সচেতন। এটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্বের নির্দিষ্ট আদেশ রয়েছে যে সেনাবাহিনীর যে কোনো ধরনের পরিস্থিতিতে যেন কোনো ধরনের বিচার বহির্ভূত হত্যা আমরা সংঘটিত হতে না দিই, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাকে প্রতিরোধ করার। মানবাধিকার লঙ্ঘনের বিষয় যেটি বললেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে যাতে করে এই ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে না দিই। এবং আমরা আপনারা হয়তো শুধুমাত্র যেগুলো ঘটনা ঘটছে সেগুলো জানতে পারছেন, বাট এর বাইরে আমাদের কার্যক্রমের কারণে যে কতগুলো পরিস্থিতিতে এই ধরনের কোনো কিছুকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে, এটা হয়তো অনেক সময় জনসম্মুখে আসে না। যেমন শুধু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যদি আমরা বলি, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এ পর্যন্ত 600-রও বেশি আনরেস্ট হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ভায়োলেন্ট ছিল, বিশেষ করে শুরুর দিকের যে ঘটনাগুলো। এখানে যদি আমাদের এবং অবশ্যই আমাদের সাথে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন, তারা যদি সময় মতো গিয়ে এগুলোকে প্রতিরোধ করার বা তাদেরকে শান্ত করার ব্যবস্থা না করতেন, হয়তো এর থেকে অনেক বেশি ঘটনা ঘটতে পারত। প্রত্যেকটা মালিক কোটি কোটি টাকা লোন আছে, সিন্ডিকেটরা, আপনারা এটা আইন করে দেন, আমরা সরকারিভাবে এইটার টাকা সব সরকারিরে দেবো। ঠিক আছে, কোটি কোটি টাকা এই সিন্ডিকেট যারা তারা নিতেছে, কয়েক লক্ষ মানুষ না খায় মরবে স্যার, কয়েক লক্ষ মানুষ। এই পুরান ঢাকা সিটিটা প্রত্যেকটা বাড়িওয়ালারা একটা সামান্য একটা দোকান 15,000-20,000 টাকা ভাড়া রাখে, চাকরি দিতে না, টাকা দিব না, কিচ্ছু দিব না। আপনারা বলেন, আপনারা বন্ধ করে দেন, আমরাও মানছি স্যার যে প্লাস্টিক অবৈধ, ঠিক আছে, না আমাদের একটা ব্যবস্থা, আপনারা যদি রিকোয়েস্ট করেন আমাদের একটা ব্যবস্থা করবে স্যার। আপনারা আমাদের বন্ধু, জনগণের বন্ধু না আপনারা? আপনারা যদি এটা না বলেন, আপনারা তো করে দিয়ে গেছেন বন্ধু, তারা বেতন দিব না স্যার, কিচ্ছু দিব না, বা আপনারা আমরা মানতেছি, এটার কারণে আমাদের ক্ষতি হয় স্যার।
আমাদেরও প্রচুর ক্ষতি হইতাছে। গত 1 নভেম্বর থেকে কি হয়েছিল? আমি বলি স্যার, সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনো প্লাস্টিক কারখানা চলবে না। যে কোনো জিনিস বন্ধ করার আগে এটা একটা রানিং জিনিস, এটার আগে একটা কিছু বের করার দরকার। কিছু বের করছে দেওয়া হয়েছিল 1 তারিখ, কিছু বের করা হয়েছে। নভেম্বরের 1 তারিখ নির্দেশ দেওয়া হয়েছিল। বাজারের মানুষরা কষ্ট আছে, সব মানুষরা কষ্ট আছে, আর এইটা চাপ পড়তেছে আমাদের উপরে। প্রত্যেকটা মালিক কোটি কোটি টাকা লোন আছে, সিন্ডিকেটরা। আপনারা এটা আইন করে দেন, আমরা সরকারিভাবে এইটার টাকা সব সরকারিরে দেবো, ঠিক আছে? কোটি কোটি টাকা এই সিন্ডিকেট যারা তারা নিতেছে, আমরা তাদের দেবো না, আপনাকে দেবো। আপনারা এই ব্যবস্থা করে দেন, তারপর আপনারা কিছু বের করেন, এটা বন্ধ করে দেন, আমরা নিজেরা বন্ধ করে দেবো, ঠিক আছে? কয়েক লক্ষ মানুষ না খায় মরবে স্যার, কয়েক লক্ষ মানুষ। এই পুরান ঢাকা সিটিটা প্রত্যেকটা বাড়িওয়ালারা একটা সামান্য একটা দোকান 15,000 20,000 টাকা ভাড়া রাখে, 2 লাখ 3 লাখ টাকা অ্যাডভান্স রাখে স্যার। কি কারণে? আমাদের এই জিনিসটা অবৈধ, যা খুশি তাই করতেছে প্রত্যেকটা বাড়ি। ছোট্ট একটা বাসা 5,000 6,000 টাকার নিচে স্যার বাসা ভাড়া পাওয়া যায় না। আমরা এটা কইরা খাই স্যার। মানে আপনারা যদি চান আমাদের পেটে লাগাতে পারবেন, আপনারা নিয়ে যান স্যার, আমাদের সবাই নিয়ে যান, সমস্যা নাই। আপনারা নিয়ে যান, আমরা নিজে না খাই মরে যাবো। ওই বাচ্চা কাচ্চা স্যার একবারে আল্লাহ রাস্তায় কি করে দেবো, সমস্যা নাই। আপনারা আমাদের নিয়ে যান, সবাই নিয়ে যান, ঠিক আছে স্যার? একটু মুখের দিক চান স্যার, আপনারা একটু মুখের দিক চান, আপনারা একটু মুখের দিক চান। আপনারা এটা কর্মস্থলে দেন, তারপর আপনারা বন্ধ করতে পারতেন। আপনারা একটা এটা আমার কথা শোনেন, এটার পরবর্তীতে আগে একটা কিছু বানান, ওইটা বাজারে বের করেন, তারপরে এটা আপনি কোন জায়গায় দেখেন? আপনারা যে সরকারি আইনের লোক, আপনাদের বাসায় পলিথিন পাওয়া যায়, আপনাদের বাসায় পলিথিন পাওয়া যায়। যদি আপনাদের বাসায় না পাওয়া যায় তো এটা বন্ধ করতে পারতেন। আপনাদের এই যে আপনি যে জামাটা গায়ে দিয়ে রয়েছেন, এটা প্লাস্টিকের এই যে বুতাম, এই যে ছাড়, এই ছাড়ের এই যে প্লাস্টিক পুরাটা, মোবাইল সবকিছুই তো। আপনারা প্লাস্টিক বন্ধ করবেন কিসের জন্য? আপনি আবার কিছু নতুন উপদেষ্টা করেছেন, এটা উপদেষ্টা করার অধিকার আপনার আছে, কিন্তু আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা, তাদের সাথে তো একটা অভিমত নেওয়ার দরকার ছিল। যে মেয়েটি শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় পালন করেছে, যে মেয়েটি আপনার সেই যে বিতর্কিত শেখ মুজিবের যে ছবি, সেই ছবিতে বায়োপিকে অভিনয় করেছে, তার স্বামীকে আপনারা উপদেষ্টা বাড়িয়েছেন, সে নাকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে। ভাই, আমি এই আন্দোলনে, ছাত্রদের এই আন্দোলনের 5 তারিখের আগের দিন 4 তারিখ পর্যন্ত আমি রিমান্ডে ছিলাম পুলিশের। এই যে ভাবি দাঁড়িয়ে আছেন, আমার ভাতিজা সানিয়াত, আমি জেলখানায় যে সেলে ছিলাম, আমার অপোজিট সেলে সে ছিল, এবং ডিবি অফিস গোয়েন্দা বিভাগে আমি যেখানে ছিলাম, পাশের সেলের মধ্যে সানিয়াত ছিল। আমি অবাক হয়ে গেছি, আমি বিস্মিত হয়েছি। মায়ের কি মানে নার্ভ, তার যে স্নায়ুর কত জোর। যখন দেখলাম কোর্টে আমাদেরকে জেলখানা থেকে নিয়ে আসলো, এই ভাবি যিনি দাঁড়িয়ে আছেন, ওদেরকে আগে নিয়ে যাচ্ছে পুলিশ, আমরা পেছনে। দূরে দেখছি ভাবি দাঁড়ানো, তার মাথায় যে টর্চার, তার হাতে টর্চার, তার ডান হাতে আঘাতের চিহ্ন, তার পায়ে পুলিশের আঘাতের চিহ্ন। এত আঘাতের চিহ্ন দেখে কোন মা নিজের কান্নাকে সামলাতে পারে? অথচ এই ভদ্র মহিলাকে দেখেছি, তিনি চোখ দিয়ে একটা পানি না ফেলে ওই সন্তানকে জড়িয়ে ধরে বলছে যে তোরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, তোরা ভয় পাবি না। এই তুমি কোনো টেনশন করো না, এটা আমার নিজের চোখে দেখা, তো এটা আমি তো বানিয়ে বলছি না। এই ধরনের মায়েদের জন্ম হয়েছে বলে আজকে শেখ হাসিনার মতো ঘাতক, নিষ্ঠুর, রক্ত পিপাসু একজন নারী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কারণ তাদের সন্তানদেরকে তারা তৈরি করেছেন অদম্য সাহসী এবং বুক পেতে স্বৈরাচারের অত্যাচার বরণ করার। দেখুন, এই এলাকা 5 বার এমপি হয়েছেন বরকতুল্লাহ ভুলু ভাই, এই এলাকার এক সুযোগ্য সন্তান। আমি তার রাজনৈতিক কৌশল, আমি তার জনগণের মধ্যে তার যে ঘনিষ্ঠতা, আমরা ঢাকায় মাঝে মাঝে একসাথে আড্ডা মারি কোনো রেস্টুরেন্টে, হঠাৎ দেখি সন্ধ্যার পর চলে যান, ভুলু ভাই কোথায় যান? বলে ঢাকায় তো প্রচুর নোয়াখালীর মানুষ। আমরা ঘরে থাকতে পারি না, ঘুমাইতে পারি না, ও ঠেট দেয়। ও বলে নাকি ও আমার ঘরের সামনে একটা দোকান, ওই দোকানে প্রত্যেকটা দিন মিটিং হয়, কাকে মারবে কাকে কাটবে। আমি তো কাপড় শুকাতে গেছি, বাইরে একটা ছেলেকে নিয়ে এসে এত মাইর দিছে, তো মাইর দেওয়ার পর আমি বলি কি দেখি কাকে মারতেছে রাস্তা, আমি খালি জানলাটা ধরছি। ও বলে নিচে নামা, ও ভিডিও করতেছে। আমি বলি না, আমি ভিডিও করি নাই, তোর কাইটা ফেলবো, তোর মৃত্যু আগে আসছে। ও আমার অনেক হুমকি দেয়, আমি বাইরে বের হইতে পারি না। তো আমি ওর বিচার চাই, আমরা ভয়ে থাকি, আমরা বাসা থাকতে পারি না, ঘুমাইতে পারি না, আমাদের ভয় থাকে। ও কিছু পোলাপাইন নিয়ে যায়, ওর পোলাপাইনগুলো আমাদের ঠেট দেয় যে সাবধানে থাকিস, হুঁশিয়ার থাকিস। সে অনেক বাইরের পোলাপাইন নিয়ে আমার ঘরের সামনে সে আড্ডা দেয়, আমি থাকতে পারি না, ঘুমাইতে পারি না। সে নাকি 6 ইউনিটের সভাপতি, ঠিক আছে? সে বহুরূপী। আমরা তার যন্ত্রণা, তার অত্যাচারে আমরা বাসায় টিকতে পারতাছি না। আমরা সুস্থ বিচারের জন্য আসছি, আমরা বাসায় থাকতে পারতাছি না। আমাদের স্বামী কোনো দল করে না, কিছুই না, কিন্তু আমরা তার অত্যাচারে এলাকা থাকতে পারতেছি না। তার আমরা বিচার, সুস্থ বিচার চাই। আমরা সুস্থ
বিচার চাই এর। আমাদের এলাকায় মহিলা নিরাপদ না, আমরা নিরাপদ না, আমাদের জানের ভয় আছে, মামলার হুমকি দেয়, থানা এসপি সবার পকেটে কিনে নিছে, আমাদের প্রতিদিনই আমাদের বাসায় হেনস্থ করে রাস্তা চলতে পারি না, আমাদের এলাকা থাকতে দেয় না, আমাদের হুমকি দেয় বিভিন্ন। এই কারণে আমরা তার বুড়াতে সুষ্ঠু বিচার চাই। সে রাজনীতির প্রেক্ষাপটে সে মানুষের উপরে আক্রমণ চালিতেছে। সে আগে আওয়ামী লীগে ছিল, আওয়ামী লীগের সাথে চেয়ারম্যানের সাথে সে সম্পর্কিত ছিল, এখন বিএনপির কোনো কারণে টাকা দিয়ে পদ পেয়ে আজকে সে আওয়ামী লীগের বিএনপির পক্ষ থেকে বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা দখলবাজি, চাঁদাবাজি এবং নেশা ব্যবসা শুরু করে দিচ্ছে। আমার হাজবেন্ডকে ও মারার জন্য হুমকি দিতেছে, আর ও বের হতে দেয় না রাস্তা থেকে। মুরাদ আমাদের তেঁতুলজারা ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সভাপতি মুরাদ, হ্যাঁ, যেটার পরিচয় উনি যে অ্যাডভোকেট মুরাদ, তার অত্যাচারে আমরা অতিষ্ঠ এখন। সে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায় আমাদের। শেখ মুজিবের মাজারে তারা পূজা করে, আওয়ামী লীগের মন্দিরে মন্দিরে তারা বাতি জ্বালায়। তো মূর্খের দল, লেখাপড়া তো করে নাই, আত্মজীবনীও পড়ে নাই। শেখ মুজিবের আত্মজীবনী পড়লে এতটুকু জানতো আর কি, যে আওয়ামী লীগের ঐতিহাসিক বাস্তবতাটা কি দেখেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতিকে মাওলানা ভাসানী, যিনি 49 সালের 23শে জুন দল প্রতিষ্ঠা করলেন, শেখ মুজিব সেই কমিটিতে জয়েন্ট সেক্রেটারি ছিল। সেই মানুষটা 1956-57-তে গিয়ে বাধ্য হইলেন এই দলটা ছেড়ে দিতে, রিজাইন করলেন। রিজাইন করে উনি যখন দল করলেন, সেই দলের কনফারেন্সে শেখ মুজিব লোক পাঠায়া সেই কনফারেন্স ভণ্ডুল করে দিয়ে আসছে। আওয়ামী লীগের প্রথম সভাপতি, আওয়ামী লীগের দ্বিতীয় সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, তিনি এই দল ছাড়লেন। ছাড়ার পরে গণ আজাদি লীগ করলেন, এবং দুজনে কিন্তু আলেম, দেওবন্দের আলেম, এবং দুজনই ব্রিটিশ বিরোধী আন্দোলনে খুব অ্যাক্টিভ রোল প্লে করেছেন। সিরাজগঞ্জে সে যে বিখ্যাত সলঙ্গা বিদ্রোহ, সেই সলঙ্গা বিদ্রোহের নায়ক ছিলেন কিন্তু আব্দুর রশিদ তর্কবাগীশ মাওলানা। এবং 71-এর যে 7ই মার্চের যে ভাষণ, এই মহাসমাবেশের কিন্তু আপনার সভাপতিত্ব করেছিলেন আব্দুর রশিদ তর্কবাগীশ। সেই মানুষটাও আওয়ামী লীগে থাকতে পারেন নাই, তিনি এই দল ছেড়ে চলে গেছেন, নতুন দল করেছেন গণ আজাদি লীগ। এর পরের কমিটিতে 65-66-তে গিয়ে শেখ মুজিব সভাপতি হয় এবং সেক্রেটারি হয় তাজউদ্দিন আহমেদ। শামসুল হকরে তো পাগল বানাই দিল। শামসুল হক 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিল টাঙ্গাইলের, শেখ মুজিব ছিল 2 নম্বর। শামসুল হক সেক্রেটারি ছিলেন, পরে সেক্রেটারি ছিলেন। হ্যাঁ, শামসুল হক সেক্রেটারি ছিলেন প্রথম কমিটিতে। তো দেখেন আবুল হাশিমের মতো লোক, বদরুদ্দিন ওমরের বাবা, তারপরে আবুল মনসুর আহমেদ আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এক সময়। এরপরে দেখেন সেই লোক যে আমার দেখা রাজনীতির 50 বছর বই লিখেছেন, বর্তমান ডেইলি স্টারের সম্পাদকের বাবা, তিনিও দেখেন এই দল করতে পারেন নাই। 79 সালে জিয়াউর রহমানের সাথে জয়েন করে বিএনপি থেকে এমপি হয়ে মারা গেছেন। তাহলে আওয়ামী লীগের ইতিহাসটা দেখেন, যে একটা অভিশপ্ত দলের ইতিহাস। তার জন্মের দিনটা দেখেন 1949 সালের 23শে জুন। 23শে জুন হচ্ছে আমাদের ইতিহাসের পলাশী দিবস। 1757 সালের 23শে জুন আম্র কাননের যুদ্ধে মির্জাফর, জগৎ শেঠ, উমি চাঁদা, রায়দুল্লভদের বেইমানির কারণে আমরা আমাদের স্বাধীনতা হারায় ফেলছি। ঠিক সেরকম একটা অভিশপ্ত দিনে আওয়ামী লীগ জন্ম নিয়েছে। এটা যেটা হয়েছে, তার ইতিহাস ঐতিহ্য একটা জায়গা কমন, সেটা হচ্ছে অভিশাপের ইতিহাস। তার একমাত্র ঐতিহ্য হচ্ছে অভিশাপের ঐতিহ্য, তার একমাত্র ইতিহাস এবং ঐতিহ্য হচ্ছে গাদ্দারি আর বেইমানির ঐতিহ্য। আপনি মির্জাফর আর জগৎ শেঠ, রায়দুল্লভদের যত ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা শেখ পরিবার এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডা যারা আছে, এদের সবার মধ্যে আপনি বাইবেলের মতো খুঁজে পাবেন। পতিত স্বৈরাচারের, ফ্যাসিস্টের বিচার বিঘ্ন করার জন্যে, বিঘ্ন ঘটানোর জন্যে কেউ কেউ নানান রকম উস্কানি দিতে পারে। গ্রুপ থিয়েটার ফেডারেশন আমাকে পরিষ্কার বলেছে যে ফেডারেশন যে সমস্ত ব্যক্তিগতভাবে উস্কানি এবং নানান রকমের কাজকর্ম করছে, ফেডারেশন ওইসব ব্যক্তিদের দায়িত্ব নেবে না। এবং ফেডারেশন পরিষ্কার বলেছে যে ফেডারেশনের কাজ বা থিয়েটারগুলোর কাজ হচ্ছে শিল্প চর্চা করা, সমাজের দর্পণ হয়ে কাজ করা। ওনারা কারো বি টিম হয়ে খেলার জন্য প্রস্তুত না এবং রাজি না। সো দ্যাট ওয়াজ রিয়েলি ভেরি এনকারেজিং। আমি খুবই খুশি হয়েছি ওনাদের উপর, এবং মাই গ্র্যাটিটিউড টু অল অফ ইউ। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমরা একটা পজিটিভ আউটকামের দিকে যাচ্ছি, এবং বইমেলা আশা করা যায় যেখানে হতো সেখানেই হবে, এবং সুন্দর আয়োজনে হবে, এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে, এবং 3 মন্ত্রণালয়ের সভা হয়েছে, সামনে আরও হবে। আচ্ছা, প্রথমে আমি বিশৃঙ্খলাকারী শব্দটা একটু ব্যবহার করতে চাই না, এই কারণে যে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, যারা ওখানে গেছিলেন তারা আসলে অনেকেই এই জুলাই আন্দোলনে ছিলেন, এদের মধ্যে গুলি লাগা মানুষও ছিলেন, এবং তাদের ক্ষোভের কারণ আছে। আপনি যে কোনো দেশে যদি তাকান, যে যখন একটা ধরেন নাজি পার্টি যখন চলে গেছে, নাজি পার্টি চলে যাওয়ার পরে মানুষের মধ্যে তো একটা ক্ষোভ তৈরি হয়েছে, রাইট? তো সেই ক্ষোভের সময় যদি কেউ উস্কানি দেয়, তাহলে নাজিদের যারা অত্যাচারিত যারা হয়েছে না ওদের দ্বারা, তারা তো অত্যন্ত বিক্ষুব্ধ হবে, এবং আমাদের কিন্তু এই বিক্ষোভটাকেও আমলে নিতে হবে। আমি এই জিনিসগুলো আমরা বাস্তব এবং প্র্যাকটিক্যাল জিনিস আলোচনা করেছি, যে
আমাদের মানে নাট্যকর্মী ভাই বোনদেরও দায়িত্ব আছে যে আমাদের প্রত্যেকেরই একটু দায়িত্বশীল আচরণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমি আগেও যেমন বলেছিলাম, এটা একটা কেবল সাধারণ সরকার পরিবর্তন হয়নি, একটা বিপ্লব হয়েছে, বিশাল গণ অভ্যুত্থান হয়েছে এবং 15 বছরের দুঃশাসন ঘটেছে, অনেক মানুষ মারা গেছে 1 জুলাইতে। ফলে এগুলো বাস্তবতা মাথায় রেখে আমাদের প্রত্যেকেই একটু রেসপন্সিবল আচরণ করতে হবে। তাহলে আমি মনে করি এখানে কোনো ঝামেলার কিছু নাই। কারণ আবার বলছি, এই সরকারের ফিলসফি মধ্যে আমি কোথাও দেখি না যে সংস্কৃতিতে কোনো বাধা আছে, সরকার সংস্কৃতি বান্ধব। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আন্দোলন করেছি আমরা, জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছি আমরা। আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে, যারা ইসলামের দুশমন, দেশের দুশমন, যারা ফ্যাসিস্টের দুশমন ছিল, তাদেরকে উপদেষ্টা বানাবেন। এই ক্ষমতা আপনাদের দেওয়া হয় নাই। ওরা দেশের মানুষের পাগল নয়, জনগণের ভক্তদের মধ্যে নেই। ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আমাদের রক্ত, আমাদের লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। মনে রাখতে হবে, আওয়ামী লীগ, বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই। সব ক্ষমতার বদল, সব ক্ষমতার বদল, সব টাকার জালের অত্যাচারী দুর্নীতিবাজ। আজকে বিএনপির বক্তব্য শুনলে আশ্চর্য হয়ে যায়। আজকে বিএনপির বক্তব্য দেখলে বিবিকে নাড়া দেয়। আওয়ামী লীগ, বিএনপি মুদ্রার একই টপিক, মুদ্রার একই টপিক। ওরা 53 বছর পর্যন্ত ভাগাভাগি করে দেশটাকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছে। আপনারা জানেন এদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ কে লাভ করেছে? এই বিএনপি এবং আওয়ামী লীগ ভাগাভাগি করে এদেশের টাকাতি, চুরি, গুন্ডামি, বদমাশি গোটা প্রশাসনকে ধ্বংস করে ফেলেছে। এই জনগণকে বলবো, ঐক্যবদ্ধ হন, আপনারা ঐক্যবদ্ধ হন, ভোটার ঐক্যবদ্ধ হন। যে দলের মধ্যে, যে নেতার মধ্যে দুর্নীতিবাজ থাকবে, গুন্ডা থাকবে, বদমাশ থাকবে, চোর থাকবে, ডাকাত থাকবে, ধর্ষক থাকবে, জালেম থাকবে, ওদেরকে ভোট দেবেন, ওদের দল করবো না। জনগণ ঐক্যবদ্ধ হন, ওদেরকে বয়কট করুন। যদি জনগণ ঐক্যবদ্ধ না হন, তাহলে আপনার আমার রক্ত, আমার এবং আপনার আমার রক্ত বৃথা যাবে। ওরা আপনার আমার রক্ত এবং লাশের উপরে ক্ষমতা যাওয়ার সিঁড়ি করবে। ওই জালেম দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের জনগণ ক্ষমতা যাবে ইনশাআল্লাহ। ইয়া কি পেয়েছো, মনে যা চাই তাই করবা। আমি তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আন্দোলন করেছি আমরা, জীবন দিয়েছি আমরা, রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছি আমরা। আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে। সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক মন্ত্রী, কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুল শহীদ এবং জাসদের সম্মানিত সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং আমাদের মোহাম্মদপুরের সাবেক এমপি সাদেক খান এবং সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক এবং আপিল ডিভিশনের সিনিয়র অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি এবং সহ আরও 2 জন সচিব এবং সচিবের ছেলেকে নিয়ে আসা হয়েছে। বিজ্ঞ আদালতে উপাধ্যক্ষ আব্দুল শহীদকে 3 দিনের রিমান্ড দিয়েছেন এবং সিনিয়র অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদিকে 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন এবং সচিবের ছেলেকে 3 দিনকে রিমান্ড মঞ্জুর করেছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আজকের যে আসামিরা, এই আসামিরা উপরোক্ত ঘটনার সাথে কোনো সম্পৃক্ত না এবং জড়িত না এবং শুধু তাদেরকে রাজনৈতিক কারণে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আপনারা জানেন যে মেয়র আতিকুল ইসলাম, এই যে ঢাকা সিটির যে উন্নয়ন হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, আজকে বিশ্বের মধ্যে একটা মডেলে পরিণত হয়েছে ঢাকা শহর, সেটা মেয়র আতিকের হাত ধরেই সেটা হয়েছে। আমরা বলেছি যে মেয়র আতিকুল ইসলাম অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা এবং সততার সহিত দায়িত্ব পালন করেছেন নগরবাসীর উন্নয়নের জন্য। আজকে যে নগরবাসী উন্নয়নের সফলতা পেয়েছেন সেটা মেয়র আতিকুল ইসলামের হাত ধরেই সেটা হয়েছে। এবং উপাধ্যক্ষ শহীদ, উনি 8 বারের পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি জাতীয় সংসদের হুইপ ছিলেন এবং চিফ হুইপ ছিলেন, সর্বশেষ কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। যেখানে যখন দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা, সততার সহিত দায়িত্ব পালন করেছেন। সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক সাবেক, ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক, আপিল ডিভিশনের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি, আমারও সিনিয়র উনি, সেই হিসাবে ওনাকে আজকে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। এবং আপনারা জানেন মোহাম্মদপুরের সাবেক এমপি সাদেক খানকেও আজকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। ওর জাসদের
সম্মানিত প্রেসিডেন্ট সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে, সচিব এবং তার ছেলেকে সম্পৃক্ত করা হয়েছে। এই মামলাগুলি যে সম্পৃক্ত করা হচ্ছে যা মানবাধিকারের প্রশ্ন লঙ্ঘন এবং সংবিধানের লঙ্ঘন, এবং শুধু সাবেক সরকারের মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, মেয়র ছিলাম, সেই কারণেই আমাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হচ্ছে এবং বারবার রিমান্ড চাওয়া হচ্ছে, বারবার মামলাগুলো নিয়ে সম্পৃক্ত করা হচ্ছে, যা হিউম্যান রাইটসের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী। আওয়ামী লীগের 17 বছরের জঞ্জাল 17 মাসেও সরানো সম্ভব না বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার 17 বছরে যে পরিমাণ জঞ্জাল তৈরি করেছে তা সরানো 17 দিনে সম্ভব না বা 17 মাসেও সম্ভব না, এর জন্য সময় প্রয়োজন। আজ বুধবার 10:30টায় ঠাকুরগাঁও শহরে কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জাতি হিসাবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না, আরও সহনশীল হতে হবে। অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে কাজ করছে, তাদের সেই সময়টুকু দিতে হবে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার যে কাজটা সফলভাবে করেছে তা হলো তারা জাতিকে বিভক্ত করেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি চাই। আমাদের মতামত ভিন্ন থাকতে পারে, গণতান্ত্রিক দেশ, এটা থাকা স্বাভাবিক, কিন্তু ঐক্যতা থাকা জরুরি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের হঠাৎ 63টি রাজনৈতিক দল একসঙ্গে আন্দোলন করেছে, ডানপন্থী বামপন্থী একসঙ্গে করেছে, সেই দিকে থেকে আমরা বলবো অনেক কাজ করেছে। তিনি আরও বলেন, দেশের চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে। এখানে যেটা দরকার তা হলো সরকার ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা। এখানে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে যেন সবাই সুস্থভাবে ভোট দিতে পারে। সংস্কারের নামে সব সেক্টরের হাত দেওয়ার দরকার নেই, সেটা নির্বাচিত পার্লামেন্ট সরকার করবে। আওয়ামী লীগ যেসব লোকগুলোকে নিয়োগ দিয়েছিল তাদের সরিয়ে নিরপেক্ষ লোক নিয়োগ করা হোক, বিচার বিভাগ নিরপেক্ষ করা হোক, তাহলে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। রাজনৈতিক দলগুলো প্রশাসনকে নিয়ন্ত্রণ করা ছেড়েছে কিনা সাংবাদিক এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, সারা দেশে পরিষ্কার নির্দেশ দেওয়া হচ্ছে, কখনো কোনো নিয়ন্ত্রণ করা বা প্রশাসনের উপর কোনো চাপ প্রয়োগ করার মধ্যে আমরা নেই। এমন কোনো অফিসার যদি বলে থাকে এটা অন্যায়। এমন সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি সহসভাপতি আব্দুল্লাহ মামুন, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গার আলী, অর্থ সম্পাদক পৌর সভাপতি শফিকুল, সেক্রেটারি তারিক আদনান, সাধারণ সম্পাদক মাহবুবুর হোসেন তুহিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।